আমরা এখন 30-40 হাজার কোটি টাকার প্রজেক্ট নিজেরা করতে পারছি, একসময় এটা চিন্তাই করা যেত না, এবং আমরা করে সফল হয়েছি। পদ্মা সেতুর টাকা তো উঠে যাবে, যে প্রক্রিয়া যে পদ্ধতিতে আসছে টাকা, আমরা হয়তো 12-13 বছরে পদ্মা সেতুর টাকা তুলে ফেলবো। পদ্মা সেতুর কেন যে টাকা 30 বছর, হ্যাঁ 30 বছর মিনিমাম লাগে, 12-13 বছরে উঠে যাবে টাকা। আপনি বলেন কেন এটার এত প্রশ্ন? সরকারি বলছে মিনিমাম 30 বছর লাগবে, সরকারি বলছে। তারপরে ঘাটতি আছে, বাংলাদেশে এখন তারপরে রিজার্ভের উপর 22,000 কোটি টাকার ফলমূল আসে বিদেশ থেকে। আমি আপনাকে বলি 22,000 কোটি টাকা, 7.5-8 বিলিয়ন ডলারের যে আমরা সারা বর্তমানে সারা বাংলা 27,000 কোটি টাকা, সরকার 5.5 বিলিয়ন নিয়ে আসছে। অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার ভাই, যেটি শেখ রবিউল আলম বললেন যে ভারত তার অভ্যন্তরীণ রাজনীতিতে গণতন্ত্র, ভোটাধিকার সবকিছুতেই স্বচ্ছতা বজায় রাখে, কিন্তু বহির্বিশ্বে বা আঞ্চলিক রাজনীতিতে তিনি কূটকৌশল বলেছেন, অপকৌশল বলেছেন, এবং ভারতের যে সমর্থন তা দিয়েই সরকার চলছে, সেখানে তিনি। ধন্যবাদ আপনাকে। আপনার কি মনে হয় যে এই অবস্থার আলোচক শেখ রবিউল আকাশ সাহেব, শেখ রবিউল খুব ভালো বলেছেন, আমি তার কথায় প্রীত। ভারতের সমর্থনে আওয়ামী লীগ আছে, আমিও বলতে চাই রবিউল, শেখ রবিউলের মতো, কিন্তু ভারত ভারতের মতো নির্বাচন করেছে, বাংলাদেশ বাংলাদেশের মতো নির্বাচন করেছে, কেউ কারোটা করে দেয় নাই, এখানেই সমস্যা। দেখুন, যেমন নির্বাচন ব্যবস্থা নিয়ে শেখ রবিউল অনেকগুলি কথা বললেন। আমি যদি বলি যে বাংলাদেশের 53 বৎসরে নির্বাচনী যে ব্যবস্থা, যে গণতান্ত্রিক পরিবেশ বা মানবাধিকার, এগুলি কারা লঙ্ঘন করেছিল, কারা এগুলি বন্টন করে দিয়েছিল? আমরা তো 96 পরে নতুন করে শুরু করেছি এগুলো, এখন 5 বছর পর নির্বাচন হয়। দেখুন ভারতের 18তম জাতীয় সংসদে 18তম লোকসভা নির্বাচন, এটা 7 বারে হয়েছে 7 দিনে। আপনি বাংলাদেশে চিন্তা করতে পারেন যে 7 জায়গায় ভোট হবে 7 দিনে, 1 মাস পরে ভোট গণনা হবে, 1 মাস পরে ভোট গণনা হবে, সেই পরিবেশ কি বাংলাদেশে তৈরি হয়েছে? হয় নাই। ভারত একটা বৃহত্তম দেশ। এই নির্বাচনে নির্বাচন কমিশন কোথায়, কেউ কি জানতে পেরেছে ভারতের নির্বাচন কমিশন? আমার চোখে পড়ে নাই নিউজে। আজকে আমি লক্ষ্য করে দেখেছি নির্বাচন কমিশনের খুব একটা ভালো বক্তব্য নাই বা দৃশ্যমান নাই। যেমন আজকে অনেক কিছু লাইভ দেখাচ্ছে সারা ভারতের কয়েকটা চ্যানেলে, বিবিসি, সিএনএ তো মোদির বক্তব্য লাইভ দেখিয়েছে, ভালো বক্তব্য দিয়েছে, আমার ভালো লেগেছে। জনগণ ভোটারদের রায় মেনে নিয়েছেন। দেখুন, এই যে মোদি সরকার পদত্যাগ করেছে, তার মন্ত্রী পদত্যাগ করেছে, কথা উঠেছে, আমাদের উঠছে কেন? দেখেন, এই বিজেপি সরকার একসময় 2টা সিট পেয়েছিল, রাইট? সেই মোদি সরকার 3য়বারের মতো ভারত ক্ষমতায় এসছে। গতবার নির্বাচনে ভারতে বিরোধী দল ছিল না, এবার কিন্তু বিরোধী দল প্রকাশ করেছে আমরা আছি, জোট মিলে প্রায় 250-এর বেশি সিট পাচ্ছে তারা, 292, 232 এই দাঁড়াচ্ছে বোধহয়, আদার্স 19, তাই তো? এই হয়তো আজকে রাত্রে ঠিক হয়ে যাবে। তার মানে কি একটা আত্মপ্রকাশ হয়েছে কংগ্রেস বা তাদের জোট। এটা আজকে যদি বিএনপিকে বলি, যদি 2টা নির্বাচন করতেন, গতবারও সিট বাড়তো, এবারও সিট বাড়তো, নির্বাচনের পদ্ধতি হাঁটছেন না। এক কমিশনকে বিতর্কিত করতে চান, সরকারকে বিতর্কিত করতে চান, ক্যাবিনেটকে বিতর্কিত করতে চান, কেন? আপনি আপনার শক্তি নির্বাচন করেন, জনগণ ভোটারদের কাছে যান, তারা ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। তাদেরকে ইস্যু করি কেন আমরা? আমি তো বললাম 7 দিন কোথায় ভোটার বক্স ছিল বা কেউ আলোচনা করে নাই, ওখানে তো ইভিএমে ভোট হচ্ছে, আলোচনা নাই, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কোনো কথা নাই। কিন্তু আমাদের দেশে শুরু হয় এটা দিয়ে, রেফারি কি করলো দিয়ে শুরু হয়, খেলোয়াড় কি করলো বিষয় না, রেফারির আগে রেফারির কালার কি, এই কি, সে কি নিয়ে শুরু হয়। এই মনোভাব থেকে, দৃষ্টিভঙ্গ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি অবশ্যই শেখ রবিউলের প্রস্তাবনা আমি ভালো পজিটিভলি দেখি, কিন্তু এটা নিজের দলে চর্চা থাকতে হবে। কেউ কাকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না। ভারতের কোনো লোককে আওয়ামী লীগকে ভোট দিয়ে গেছে, কোনো দলকে ভোট দিয়ে গেছে, এই যে বলছে সরকারকে বসিয়েছে। দেখেন, ভারতের গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র, হ্যাঁ একটা জিনিস আমরা স্বীকার করি, কারণ আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে কোনো টেবিলের আলোচনায় না, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, এবং আমাদের প্রায় 1 কোটি লোক কিন্তু শরণার্থী ছিল ভারতে। শুধু শরণার্থী প্রতিপালন না, অনেক ক্ষেত্রে তৎকালীন সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে।
যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যুদ্ধ পরিচালনা সব দিক দিয়ে রাজনৈতিকভাবে আমাদেরকে সহায়তা করেছে। তার মানে এই না। এবং এই ভারতকে 91 নির্বাচনে বিএনপি টার্গেট করেছিল, ভারত বিদ্বেষী বক্তব্য দিয়েছিল। এবং আপনার মনে আছে কিনা, মোদী সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, বিএনপির নেতারা ঢাকা দিল্লিতে মিষ্টি নিয়ে কি অবস্থা হয়েছিল, কে কার আগে সংবর্ধনা দেবেন। আজকে বলছেন কেন? দেখুন, আমরা কিছু হলে অন্যের দোষ দেখি, নিজের চর্চা করা দরকার, নিজে কর্মফল নিজে ঠিক করা উচিত। আমরা কিন্তু বিএনপিকে এখন আহ্বান জানাই, আন্দোলন অনেক করেছেন, এই আন্দোলনে জনসম্পৃক্ত ছিল, জনগণ আপনাদের সাথে ছিল না। আগামী 28-29 সালে নির্বাচনে আসেন, আমার অনেক কংগ্রেসের মতো সিট বাড়বে, ক্ষমতায় না গেলে সিট বাড়বে, এই প্রক্রিয়া থাকা দরকার। কারণ এই যে নির্বাচন বয়কট করছেন, জাতীয় সংসদ করেছেন, ছাত্রসভা নির্বাচন, ওই স্থানীয় সরকার নির্বাচনগুলি বয়কট করছেন, বর্জনে কোনো অর্জন নাই, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে। দেখেন আমাদের দেশে অনেক অনেক দল আছে, অনেক খুব খুব ভালো বক্তব্য দেয়, খুব মানে ভালো জ্ঞান গর্ব থিসিস দেয়, যেগুলো জনগণ নিতে পারে না। জনগণের মতো করতে হবে রাজনীতিটা, জনগণ নিতে হবে। গত 3 দশকে অনেক উপন্যাসিক এসছেন, হুমায়ুন আহমেদ সাহেব তো অনেকের ভিতরে ঢুকে গেছে, এটা বাস্তবতা। তো বুঝতে হবে রাজনীতি দলের একটা ব্যাপার আছে, কি করছে না করে মানুষ দেখছেন। আমরা পার্শ্ববর্তী দেশের সমালোচনা করব, এখন কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমেরিকা, চীন, ভারত কে কাকে আমরা কমনলি বলে ফেলছি না, কে কাকে সমর্থন দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু গত পরশুদিন স্পষ্ট বলেছেন, আমরা সবার সাথে আছি, যেখানে যারা তার সবাতে আছি, আমাদের কোনো শত্রু নয়, সব বন্ধু। এমন না তো শুধু আমরা ভারতের সাথে আছি, বিষয়টা কি তাই? চীন আমাদের বড় অর্থনীতি সহযোগের প্রতিষ্ঠান, এখন জাপান, জাইকা, ওয়ার্ল্ড ব্যাংক, সবার সাথে আমাদের কাজ করতে। কারণ বাংলাদেশে যে কালকে একটা বাজেট দেবে, প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট পরশুদিন দিবে, কালকে অধিবেশন শুরু হচ্ছে। তার মানে কি 2006 সালে ছিল স্রেফ 66,000 কোটি টাকার বাজেট। তাহলে আমাদের অর্থনীতির প্রেক্ষাপটটা বড় হয়েছে। এখন তো হিসাবে আমাদের 35তম অর্থনীতির বাজার, আমাদের লোন বেড়েছে, প্রকল্প বেড়েছে, লোনের সুদের টাকা বেড়েছে। এখন যদি বলেন লোন বেড়েছে, সুদ বেড়েছে, আমাদের বাজারটা তো বেড়েছে। আমরা এখন 30-40 হাজার কোটি টাকার প্রজেক্ট নিজেরা করতে পারছি, একসময় এটা চিন্তাই করা যেত না। এবং আমরা করে সফল হয়েছি। পদ্মা সেতুর টাকা তো উঠে যাবে, যে প্রক্রিয়া যে পদ্ধতিতে আসছে টাকা, আমরা হয়তো 12-13 বছরে পদ্মা সেতুর টাকা তুলে ফেলবো। পদ্মা সেতুর কেন যেটা 30 বছর, হ্যাঁ 30 বছর মিনিমাম লাগবে, 12-13 বছরে উঠে যাবে টাকা। আপনি বলেন কেন এটার এত প্রশ্ন? সরকারি বলছে মিনিমাম 30 বছর লাগবে, সরকারি বলছে। দেখুন এটা তো আরো পর্যায়ে বাড়ছে তো, এটা আমি তা বলছি না, আমি বলছি সরকারের কথা 30 বছরে লাগবে। 30 বছরও যদি লাগে, টাকা তো ওয়ার্ল্ড ব্যাংক নিচ্ছে না, বাংলাদেশ ব্যাংকে আসতেছে। না আছে, আমাদের ঋণও আছে, ঋণ আছে, যেটা আছে আদার্স প্রজেক্টে। ঋণ নেওয়াটা তো কোনো অন্যায় না। না না অন্যায়। আমরা কি মন্দঋণী হয়েছি? ঋণের জন্য কি আমাদের ভবিষ্যৎ বন্ধ রেখে, দেশ বন্ধ রেখে ঋণ নিয়ে অপচয় করছেন? এই যে কমিউনিস্ট বক্তৃতা, দেশ বন্ধ করে যেটা বলেন, দেশ বন্ধ করে বন্ধক দিয়ে ঋণ আনা, আপনার জিডিপি এই অবস্থায় কিন্তু আমরা এর উপরে ঋণ নিয়ে ফেলেছেন। ঋণের কিস্তি পরিশোধ করতে ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এডিপি যেটা বাজেটে রাখছেন সম্পূর্ণ ঘাটতি এবং বৈদেশিক ঋণ এবং দেশি ব্যাংকের ঋণ। আপনি বলেন তো কোন বছরে ঘাটতি বাজেট হয় না? কোন বছরে ঘাটতি বাজেট হয় নাই বলা যাবে? কোন বছরে ঘাটতি বাজেট হয়? ঘাটতি বাজেট আর এই যে ঋণ নির্ভর বাজেট এক নয়। ঘাটতি বাজেট আর ঋণ নির্ভর বাজেটকে যদি আপনি এক বলেন, এডিপিতে আপনি রাজস্ব খাত থেকে কাঁচা পাই 100 টাকা পরিমাণ বেড়েছে, তার মানে এই না, কেন সংখ্যা তো বাড়বে। আমি তো বলেছি বাজেটের আকার বেড়েছে, প্রকল্পের আকার বেড়েছে। আমাদের ঋণ, আমার 200 টাকা কারখানা ছিল, এখন এটা 2000 হয়েছে, তাহলে আমার ঋণ তো বাড়বেই, স্বাভাবিক। এটা এটাকে দেখলে তো হবে না, দেখতে হবে এখানে কর্মসংস্থান হয়েছে কিনা, গুণের উপর মানুষের কাজগুলি হয়েছে কিনা। 30 গুণের উপর ঋণ বেড়েছে। এই ঋণ ঝুঁকিতে আপনি ছাড়া সবাই বলছে, সরকারও বুঝছে, সরকার বুঝেছে বিধায় দেখেন সরকার এখন এই ঋণের টাকা না দেশ ব্যবস্থাপনা করবার জন্য তাকে অন্ধকার গলি খুঁজতে হচ্ছে। এবং অন্যান্য দেশের সাথে, বিশেষ করে চায়নার সাথে যে ডিলিংসে তাকে যেতে হচ্ছে IMF, বিশ্ব ব্যাংকে উপেক্ষা করে, সেটা আরও ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ। এইটা আপনাকে স্বীকার করতেই হবে যে অর্থ ব্যবস্থাপনায় সরকার লেজুগুড়ো অবস্থা করে ফেলেছে। শেখ রবিউল সব তো ঝুঁকি দেখছে। আমরা তো 1 বছর আগে শুনেছি দেশে কোনো আমদানি হবে না, ডলার একবারেই নাই,
এবার শুনেছিলেন পড়েছে তো, আমি তো বাড়িনি ভাই, আমাদের অপ্রয়োজনীয় কিছু জিনিসের উপর সরকার নিয়ন্ত্রণ করেছে, এগুলো কমানো হয়েছে। তারপরে বাংলাদেশে এখন তারপরে রিজার্ভের উপর 22,000 কোটি টাকার ফলমূল আসে বিদেশ থেকে। আমি আপনাকে বলি 22,000 কোটি টাকা, 7.5-8 বিলিয়ন ডলারের যে আমরা সারা ভর্তুকিতে সারা বাংলা 27,000 কোটি টাকা, সরকার 5.5 বিলিয়ন নিয়ে আসছে। আমদানি নিয়ন্ত্রণ করেও ঘাটতি মেটানো যাচ্ছে না। আমদানি নিয়ন্ত্রণ এই কাপ তো বাংলাদেশে হয়, এই কাপ আমার চীন থেকে আনতে হবে, বিদেশ থেকে আনতে হবে। আপনি অর্থনীতি ভাষায় বলছেন না কাউসার ভাই, আপনি সরলভাবে বলছেন, আমি অর্থনীতি ভাষায় বলছি, জনগণের দৃষ্টিতে বলছি। আমাকে এখনো কোন অর্গানাইজেশন থেকে রেড নোটিশ দেয় নাই যে তোমার ঋণ বন্ধ হয়ে গেছে, তোমাকে ভবিষ্যতে দেব না। আমরা কিন্তু আইএমএফ এর লোনটা প্রপারলি পেয়েছি। ঋণ নির্ভর আপনার অর্থনীতি যে সংকটে, এক একজনের মাথা পিছু আয় কত আর ঋণ কত, প্লিজ এক মিনিট, 8-9% উপর জিডিপির আপনি ট্যাক্স কালেকশন করতে পারছেন না, যেটা নেপাল ভুটানও 16-17% মতো করে। কারণ আপনার ব্যবসা বাণিজ্য প্রসারিত হচ্ছে না, দেশীয় এবং বিদেশি বিনিয়োগ হচ্ছে না, যার ফলে আপনার আয় বাড়ছে না, রাজস্ব বলেন দেশি বিদেশি বিনিয়োগ বাড়ছে না, স্থবির হওয়ার কারণে তো আপনার রাজস্ব কালেকশন তো হচ্ছে না। আপনি যে টাকা রাজস্ব কালেকশনের লক্ষ্যমাত্রা ধরেছেন তা দিয়ে শুধু রাষ্ট্র ব্যবস্থাপনা হবে, ব্যয় হবে, অর্থাৎ যেটা বেতন ভাতা, অনুন্নয়ন ব্যয় যেটাকে বলা হয়, অনুন্নয়ন ব্যয়, বেতন ভাতা হবে। এডিপিটা সম্পূর্ণ বৈদেশিক ঋণ নির্ভর রাখছেন এবং দেশি ব্যাংকের ঋণ নির্ভর রাখছেন। এর আগের বাজেটও তাই ছিল, তার আগের বাজেটও তাই ছিল। তো সেটা তো সুখকর নয়। আপনি রাজস্ব খাত থেকে 1 টাকাও যোগান দিচ্ছেন না। এটা আবার ধরেন রাষ্ট্র নিয়ন্ত্রিত খাত যেগুলি আছে, পরশুদিন ফিগারগুলো পেয়ে যাব, কোন খাতে কত আসছে, সরকার কিভাবে রাষ্ট্র নিয়ন্ত্রিত, আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা যে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে খাতগুলি সেগুলি এখনো আপনাকে ভর্তুকি দিতে হচ্ছে।